এই অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিনের ব্যর্থতা কেন হয়েছে? বা এই অন্তর্বর্তীকালীন সরকার ১ম ১০০ দিনে কেন ব্যর্থ হয়েছে? আমি যে শুধু বলতেছি তা না। যারা এই সরকারের সবচাইতে বেশি বা ধরেন যে সবচাইতে বেশি সমর্থন দিয়েছিল, তারাও কিন্তু এখন পর্যন্ত এটা বলেনি যে এই সরকার সফল হয়েছে বা বিন্দুমাত্র সফল হয়েছে। সবাই বলতেছে এই সরকার এই ১০০ দিনে ব্যর্থ। কিন্তু একটু আজকে আলোচনার চেষ্টা করি যে কেন এই সরকার আসলে ব্যর্থ হয়েছিল। আমি শুধু বলব তা না। আমি আশা করি আপনারাও কমেন্টে জানাবেন যে কেন এই সরকার ১ম ১০০ দিনে ব্যর্থ হয়েছে। আমার মাথায় ১ম যেটা আসলো, যে প্রশ্নটা আসলো আসলে সেটা হইলো যে যখন ডক্টর ইউনূসকে ১ম অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে ঘোষণা দিল, তখন তিনি ফ্রান্সে বসে একটা সাক্ষাৎকারে সেভেন সিস্টার্স নিয়ে পড়েছিলেন। মানে সেভেন সিস্টার্স নিয়ে তার কমেন্টটা ছিল। আমি জানি না এটা কেন প্রয়োজন ছিল বা আসলে কেন তিনি এটা বলেছিলেন। যেখানে তার মূল মেসেজটা থাকা উচিত ছিল বাংলাদেশের জনগণের প্রতি। ২য় যে বিষয়টা আমার কাছে ধরেন যে প্রশ্নবিদ্ধ মনে হয় সেটা হলো যে মাহফুজ আলমকে নিয়োগ দেওয়া। আমি জানি না আপনারা যদি খেয়াল করেন, পুরো আন্দোলনে মাহফুজ আলমের নাম পর্যন্ত আমরা শুনিনি। এরপর হঠাৎ করে মাহফুজ আলমকে এমন একটা গুরুত্বপূর্ণ জায়গায় দেওয়া হলো, যেখানে বসে সেই এই সরকারের সবচাইতে বেশি বিতর্কিত বিষয়গুলাকে প্রবাহিত করার চেষ্টা করেছিল। বিশেষ করে আপনার মুক্তিযুদ্ধের সকল যে এলিমেন্ট গুলাকে বিতর্কিত করা, সেটা কিন্তু এই মাহফুজ আলমের মাথা থেকে এসেছে। এখন যখন ওই মুহূর্তে আমাদের দরকার ছিল একটা ইউনিটি বা বাংলাদেশের পরিস্থিতিকে কন্ট্রোলে নেওয়ার জন্য প্রত্যেক পেশাজীবী মানুষকে এক ছাতার নিচে নিয়ে আসা, সেখানে তারা এই বিতর্কিত সিদ্ধান্তগুলো নিয়েছিল। ধরেন যে এটাকে তারা ২য় মুক্তিযুদ্ধ হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল, বা প্রোক্লেমেশন অফ রিপাবলিক এর মতো বিষয়গুলো চলে আসলো পরে। কিন্তু বিষয় হলো যে আপনি দেখেন, আওয়ামী লীগ শুধুমাত্র বাংলাদেশে মুক্তিযুদ্ধ করেনি, বা আওয়ামী লীগের মধ্যেই শুধু মুক্তিযোদ্ধারা ছিল না। আমি যেটা সবসময় বলি যে মুক্তিযুদ্ধ বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের মূল পয়েন্ট। সেটা কোনো আওয়ামী লীগেরও না, সেটা বিএনপিরও না। আপনি যদি আওয়ামী লীগ বাদও দেন, তাহলে বিএনপিতেও প্রচুর মুক্তিযোদ্ধা আছে। যারা আসলে কোনো রাজনীতি করে না, এরকম প্রচুর মুক্তিযোদ্ধা আছে। তো আপনি যখন মানে আওয়ামী লীগ সবসময় এটাকে, মুক্তিযুদ্ধকে তাদের সম্পত্তি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করতো। এখন এই অন্তর্বর্তীকালীন সরকার এসে মনে হচ্ছে যে সেটা লিখে দিয়েছে যে না, আওয়ামী লীগ হইলো যে মুক্তিযুদ্ধের বা মুক্তিযুদ্ধের মালিক আওয়ামী লীগে। মানে তাদের বিহেভিয়ারটা এমন যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের হাতে এটা তুলে দিয়েছে, যেটা তাদের জন্য আসলে আমি মনে করি জনবিচ্ছিন্ন হওয়ার আরেকটা কারণ। ডক্টর ইউনূস রিসেট বাটন চেপে দিয়ে, তো মানে মাহফুজ আলমের মতো আমার মনে হচ্ছে মাহফুজ আলমের প্রভাবে তিনি রিসেট বাটন চেপে দিয়ে আমাদের অতীত ইতিহাসকে মুছে দিতে চেয়েছিলেন। যদিও তিনি এটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেছেন, কিন্তু আমার মনে হচ্ছে সেটা খুব গ্রহণযোগ্য ব্যাখ্যা হয়নি সবার কাছে। ২য় যে বিষয়টা সেটা হলো যে দেখেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের যে ২৪ জন উপদেষ্টা আছে, বা ধরেন যে আরো সমন্বয়ক, যে গুটি কয়েক সমন্বয়ক আছে, তারা কিন্তু পুরো বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করে না। বাংলাদেশের মানুষকে যদি আপনি প্রত্যেকটা ডট ধরেন, এই ডট গুলা মূলত আমাদের কিভাবে কানেক্টেড হয়? নির্বাচিত সরকার যখন থাকে তখন জেলা, উপজেলা থেকে শুরু করে বা রাজনৈতিক দলের মাধ্যমে এইভাবে কিন্তু ডট গুলা সরকারের সাথে তৃণমূলে আপনার কানেকশন হয়। এখন যেহেতু আপনারা অন্তর্বর্তীকালীন সরকারে এসেছেন, আপনাদের কিন্তু সেই ডট গুলাকে কানেকশন করার ১ম ইয়ে ছিল কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে ডায়ালগ করা। কিন্তু আপনারা ব্যস্ত ছিলেন যে, বা আপনারা এটাও উপস্থাপন করার চেষ্টা করেছিলেন যে বাংলাদেশের সব রাজনৈতিক দল হইলো যে ভুয়া, আপনারাই রাইট, আপনারাই সবকিছু করে ফেলতে পারবেন। যেটা আরেকটা আত্মঘাতী বিষয় ছিল। আপনারা রাজনৈতিক দলগুলোকে পাত্তাই দেননি ১ম দিকে। আপনারা তাদের সাথে ডায়ালগ করতে রাজি ছিলেন না। মানে আপনারা মনে করতেছিলেন, বিশেষ করে সমন্বয়করা মনে করছিল ওরাই বাংলাদেশ। ওরাই বাংলাদেশের ১৪-১৮ কোটি মানুষের প্রতিনিধিত্ব করে। যেটা আসলে ভুল কনসেপ্ট ছিল, এবং এই কারণে কিন্তু পরবর্তীতে তারা দোলাই খাচ্ছিল যেখানে যাচ্ছে সেখানে। কারণ তাদেরকে তো জনগণ আসলে তাদের প্রতিনিধিত্ব মনে করে না, বা তাদের ভয়েস মনে করে না। সেটা আরো স্পষ্ট হয়েছে আমরা যখন দেখলাম যে রাষ্ট্রপতি ইস্যুতে, বা ধরেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে নিতে পারেনি। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে না নিতে পারার আরেকটা কারণ হলো যে আপনার দায় মুক্তি দিয়ে
16 থেকে 8 অগস্ট পর্যন্ত যেই সকল অপরাধ হয়েছে সবাই মাফ করে দিয়েছিলেন। কিন্তু আপনারা এটা বলেননি যে ইভেন কি যারা পুলিশ হত্যা করেছিল, প্রচুর পুলিশ মারা গিয়েছিল, তাদের যারা পুলিশ হত্যা করেছিল তাদের বিচার হবে কিনা বা কোনো প্রক্রিয়া আছে কিনা, কিন্তু আপনারা ঢালাওভাবে সেটা দায়মুক্তি দিয়েছেন। এটা কিন্তু পুলিশের মনোবল আরো ভেঙে দিয়েছিল। সেটা ধরেন যে হোক আওয়ামী লীগের লোক থাকুক, যেই থাকুক, কিন্তু পুলিশের একটা ইউনিটি, তাই না? তাদের একটা দল সংগঠনের মতোই। সো যখন তারা দেখলো যে তাদের যে হত্যা করা হয়েছিল রাজনৈতিক একটা ইয়ের কারণে, সেখানে তাদের হত্যার বিচার হবে না, তখন তারা কিন্তু আপনাদের জন্য সামনে আগে আসবে না। এটা কিন্তু আমার মনে হচ্ছে যে আইন শৃঙ্খলা অবনতির আরেকটা বড় কারণ। আইন শৃঙ্খলা অবনতির আরেকটা কারণ হলো আপনারা আমি জানি না কেন আপনারা শীর্ষ সন্ত্রাসীদেরকে মুক্ত করে দিলেন এবং তারা আন্ডারওয়ার্ল্ড আবার নিয়ন্ত্রণে নিল। আপনার আন্দোলনের সময় যে সকল থানা থেকে অস্ত্র লুট হলো সেগুলো আবার দেখা যাচ্ছে যে এই সকল আন্ডারওয়ার্ল্ডেই চলে গেল, যার কারণে অস্থিতিশীল হওয়ার আরেকটা বড় কারণ, মানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে না নিতে পারার আরেকটা কারণ। আরেকটা বিষয় আমার কাছে যেটা মনে হলো যে এই সরকার যেটার উপরে ফোকাস দেওয়া উচিত ছিল সেটার উপরে না দিয়ে শুধুমাত্র দিয়েছিল কিভাবে আওয়ামী লীগকে ধ্বংস করা যায়, কিভাবে আওয়ামী লীগকে নিঃশেষ করা যায়, কিভাবে রাজনৈতিক দলগুলোকে কোণঠাসা করা যায়, কিভাবে ধরেন যে আমাদের স্বাধীনতাকে বিতর্কিত করা যায়। তারপরে কিন্তু তাদের আসলে ফোকাস দেওয়া উচিত ছিল যে ওকে, মানুষের সাথে কিভাবে আমরা আরো বেশি ইন্টারঅ্যাক্ট করতে পারি, মানুষের সাথে কিভাবে আমরা আরো বেশি কমিউনিকেট করতে পারি। এবং দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ বিশাল একটা প্রবলেম ছিল। ওকে, বিভিন্ন জায়গায় বন্যা হয়েছিল, কিন্তু আপনারা তো আমদানিও করেছেন, তাই না? আমদানি করার পরেও তো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আনতে পারেননি কেন? সেই ব্যর্থতা কি আপনারা স্বীকার করবেন? বা সেই ব্যর্থতা কি আপনারা যে মেনে নিবেন যে এটা আপনারা ব্যর্থ? এর কারণ ছিল আপনাদের যেখানে ফোকাস দেওয়া উচিত ছিল সেখানে না দিয়ে আপনারা ভুল জায়গায় ফোকাস দিয়েছিলেন। যার কারণে আমি বলেছিলাম না যে যারা আপনাদেরকে মানে 100% সমর্থন দিয়েছিল তারাও এখন জোর গলা বলতে পারতেছে না যে আপনারা সফল। তারাও ইনিয়ে বিনিয়ে বলতেছে আপনারা ব্যর্থ। দেখেন, মানে এই সমন্বয়করা বা এই কিছু উপদেষ্টারা চাইতেছে যে এই গণঅভ্যুত্থানটাকে আমাদের দ্বিতীয় স্বাধীনতার পরিপূরক বা সাপ্লিমেন্ট হিসেবে দাঁড়া করানোর জন্য। আ মানে এটা আসলে একটা ধরেন যে বাচ্চাদের খেলার মতোই আমার মনে হইলো। কারণ হলো যে ১৯৭১ সালের স্পিরিট আর ২৪ এর স্পিরিট এক না। ১৯৯০ সালেও কিন্তু আপনার গণঅভ্যুত্থান হয়েছিল। সেই গণঅভ্যুত্থানের কয়জনকে মনে রেখেছে মানুষ? সো আপনাদের ২৪ এ আপনারা হয়তো এখন ক্ষমতায় চলে এসেছেন। মনে হচ্ছে যে আপনারা একটা ধরেন যে আরেকটা নতুন ইতিহাস রচনা করবেন, নতুন সংবিধান রচনা করবেন, নতুন বাংলাদেশ পাইছেন। কিন্তু বাস্তবিকতা আপনাদেরকে বুঝতে হবে। আপনাদেরকে বুঝতে হবে বাংলাদেশের জনগণ আপনাদের এটাকে কতটুকু অ্যাকসেপ্ট করেছে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে। বরঞ্চ আপনারা যদি সংস্কার করতে চান বা সংস্কার করতে আসলে আগ্রহী, তাহলে আপনাদের জনগণের ভয়েসটা বুঝতে হবে। জনগণ কি চায়, জনগণ কি বলতে চায়। আপনারা সেটা না বুঝে আপনারা করতেছেন যে ফাইজলামি, আপনারা করতেছেন যে ধরেন যে বিষয়গুলা লেস ইস্যু গুলার উপরে ফোকাস। সেন্ট মার্টিন নিয়ে যে কাহিনীগুলো আপনারা করলেন, মানে কি যে বলবো, মানে আপনাদের ওইটার উপরেই কেন ফোকাস দিতে হইলো এটা নিয়ে এখনো সন্দেহ আছে জনগণের মনে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই সমন্বয়করা, ধরেন যে হাসনাত আব্দুল্লাহ, সার্জিদ বা যারা সমন্বয়ক আছে, তারা মনে করতেছিল যে একটা জিনিস চিন্তা করেন, কোন জায়গায় কোন কাজ করতে হইলে নাকি তাদেরকে ফোন দিতে হবে। কত ধরনের মানে কতটুকু এরা গুন্ডামি করা শুরু করতেছিল বা এখনো করতেছে। এবং আপনারা তাদেরকে আমি জানি না, তাদের সাথে আলোচনা করে কিন্তু আপনারা চাইলে একটা রোড ম্যাপ তৈরি করতে পারতেন। তাদের ভূমিকা কি হবে, আপনাদের ভূমিকা কি হবে। কিন্তু সেটা না করে তারা কিছু হইলেই রাস্তা নেমে যায়, কিছু হইলেই এরে মারে, ওরে মারে, এখানে আগুন লাগাই দেয়, ওইখানে আগুন লাগাই দেয়। তো এগুলা কিন্তু জনগণ বেশিদিন খায়নি। মাত্র ১০০ দিনের মধ্যে, ১০০ দিনও লাগেনি, ২ সপ্তাহ পরেই কিন্তু জনগণ এদেরকে বিভিন্ন জায়গায় পিটা শুরু করলো। আর এখন তো তারা, ওই সময় তারপরও একটা জোশ ছিল। কিন্তু এখন তো কান্নাকাটি করা ছাড়া তাদের ধরেন যে কোনো উপায় দেখতেছি না। যেমন আমরা দেখলাম যে মাসুদ মানে হান্নান, আব্দুল হান্নানের কান্না, সার্জিতের কান্না, তারপরে হাসনাত আব্দুল্লাহর কান্না। মানে এখন তারা কান্না করা ছাড়া আর তাদের কোনো উপায় নেই। কারণ আপনারা আসার পরে মনে করতেছিলেন যে আপনারা রাজা, আপনারা শক্তিশালী, আপনারা সব, বাংলাদেশের সব মানুষ আপনাদেরকে সাপোর্ট করে। মানে ভুল কনসেশন ভাই। ফেসবুকে লাইক কমেন্ট দিয়ে তো আপনারা সেটা জাস্টিফাই করে বা সেটাকে মানে ধরে নিলেন যে বাংলাদেশের সকল মানুষ আপনাদেরকে সাপোর্ট করে। এই ভুল করতে গিয়ে এখন আপনারা বেদম পিটা পিটা খাচ্ছেন মানুষের। সো এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ১০০ দিনে ব্যর্থ
এই কথাটার সাথে কেউ এখন আর দ্বিমত প্রকাশ করতেছে না। আর কেন ব্যর্থ সেই বিষয়গুলা পর্যালোচনা অনেকেই করতেছে। বাট আমার যেটা মনে হয় সেটা হইলো যে এই সরকার আ মূল যে ফোকাসটা থাকা উচিত ছিল সেটা থেকে অনেক দূরে সরে গেছে এবং যাদেরকে নিয়োগ দিছে তারা আসলে বাংলাদেশকে ওন করে না। বাংলাদেশের প্রতি তাদের যে আসলেই তারা চেঞ্জ করতে চায় সেরকম কোনো মনোভাব আছে বলে আমার মনে হয় না। যার কারণে এই সরকার ব্যর্থ। এখন তারা ব্যর্থ মানে ব্যস্ত নাম পরিবর্তন নিয়ে, এই পরিবর্তন নিয়ে, ওই পরিবর্তন নিয়ে। মানে এগুলা কয়দিন টিকবে আমাকে বলেন তো? রাজনৈতিক একটা দল আসলে আপনাদের এগুলা কি থাকবে? আপনারা চাইলেই কি আপনাদের মনে হচ্ছে যে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে ধ্বংস করে দিতে পারবেন? সম্ভব না। কারণ হলো যে ধরেন যে কোন রাজনৈতিক দলকেই যদি ধ্বংস করতে হয় সেটা মানুষ তাদের ভিতর থেকেই ধ্বংস করবে। আপনি চাইলেও ধ্বংস করতে পারবেন না। আমরা যদি দেখি বাম রাজনৈতিক গুলা আজকে কত বছর ধরে তারা দল করে আসতেছে কিন্তু বাংলাদেশের মানুষ তাদেরকে অ্যাকসেপ্ট করেনি। তো তাদেরকে আপনি নিষিদ্ধ করা লাগবে না, তারা এমনি নিষিদ্ধ। তাই না? সেম ভাবে আপনি যদি আম আইন দিয়ে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা সম্ভব হইতো, জামাত ইসলাম অনেক আগে বাংলাদেশের রাজনীতি থেকে বিলুপ্ত হয়ে যাইত। কিন্তু সেটা আপনি আইন দিয়ে বন্ধ করতে পারবেন না। আপনাকে সেটা সামাজিকভাবেই আ মানে নিষিদ্ধ করতে হবে। এখন সামাজিকভাবে নিষিদ্ধ হলে যে মানুষ যদি তাদেরকে না চায় সেটাই নিষিদ্ধ। কিন্তু আপনারা যেটা নিয়ে লেগে আছেন এটা আপনারা আপনাদের নিজেদের ধরেন যে ফোকাস থেকে সরে কেন করতেছেন জানি না। হয়তো টাকা-পয়সা নিয়েও করতে পারেন অথবা ধরেন যে দূরদর্শিতা না থাকার কারণেও করতে পারেন। এবং এই ১০০ দিনের ব্যর্থতা আপনারা স্বীকার করেন আর না করেন জনগণ কিন্তু বলতেছে আপনারা প্রথম ১০০ দিন